বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার এসেছি পদার্থবিজ্ঞান গতির দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে করিয়েছিলাম ত্বরণ, সরণ, বল, এই বেসিকগুলো করিয়েছিলাম, আর গতির কিছু সূত্র দিয়েছিলাম, যে সূত্রগুলো আমাদের প্রয়োজন ছিল এই অধ্যায়ের জন্য, ম্যাথ করার জন্য। তো আজকে আমি আরও একটা বেসিক নিয়ে এসেছি, ওই যে রাশি কাকে বলে। রাশি আবার দুই প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। ওই ভেক্টর রাশির কিছু যে উদাহরণগুলো আছে, কোনগুলো ভেক্টর রাশি কোনগুলো স্কেলার রাশি, এটা একটা আমাদের পরীক্ষাতে আসেই। স্কুল পরীক্ষাতে তো এগুলো আসেই, মাস্ট। আর বোর্ড পরীক্ষাতেও এগুলো অনেকবার এসছে আর কি। তো সেইগুলো নিয়ে আমি সহজে কিভাবে এগুলো মনে রাখা যায়, সে একটা টেকনিক নিয়ে আমি এসেছি আর কি। আমাদের আর কি মুখস্থ করি আমরা পরীক্ষার আগে, আবার অনেক সময় মুখস্থ করি এগুলো আমরা। মুখস্থ করলে এগুলো ভুলে যায় পরীক্ষার হলে, মানে গুলিয়ে ফেলি যে আসলে আমার এটা স্কেলার রাশি না এটা ভেক্টর রাশি, এরকম গুলিয়ে ফেলি। যাতে এইটা না হয় আর সেজন্য আমি একটা শর্টকাট টেকনিক এনেছি। আশা করি এতে দেখলে উপকার হবে। আমি শুরু করি। আচ্ছা, প্রথমত রাশি কি? এই জগতে বা এই পৃথিবীতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাই হলো আমাদের রাশি। রাশি কয় প্রকার? রাশি হলো আবার দুই প্রকার। কি কি? স্কেলার রাশি আর ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশি কি আর স্কেলার রাশি কি? ভেক্টর রাশিকে আবার দুই ভাবে, ভেক্টর রাশিকে আবার আরেকটা নামে ডাকা যায়, সেটা কি? দিক রাশি। সেটা কি? দিক রাশি। দিক রাশি মানে কি? যেটা প্রকাশের জন্য শুধু মান নয়, দিকেরও প্রয়োজন, সেটাকে আমরা দিক রাশি বলি। আর স্কেলার রাশি কি? এর কোনো, এটাকে অদিক রাশি বলা হয়। এটা প্রকাশের জন্য কোনো মানের, শুধু মানের প্রয়োজন হয়, কোনো দিকের কোনো প্রয়োজন হয় না স্কেলার রাশি প্রকাশ করার জন্য। আর এখানে আমি একটা শর্টকাট টেকনিক নিয়ে এসেছি। কি? ভেক্টর রাশিকে আমরা শর্টকাটে কিভাবে মনে রাখবো? ভেক্টর রাশি, ভেক্টর রাশি হলো কি? ভবে সব প্রিয়তম। এটা একটা শর্টকাট টেকনিক, ভবে সব প্রিয়তম। তাইলে ভবে, ভবে থেকে কি আসছে? ভ থেকে আসছে ভর বেগ। আচ্ছা, ব থেকে বে থেকে আসছে কি? বেগ। স থেকে আসছে সরণ, ব থেকে আসছে বল, প্রিয় থেকে আসছে প্রাবল্য, ও থেকে আসছে ওজন, ত থেকে আসছে ত্বরণ, ম থেকে আসছে মন্দন। তো এগুলো কিভাবে আমার মান ও দিক উভয় প্রয়োজন সেটা আমি একটু ব্যাখ্যা করি। এখানে যে আমাদের প্রথমে ব্যাখ্যা করব সরণ। সরণ জিনিসটা কি? সরণ হলো আমি যতটুকু দূরত্ব অতিক্রম করি সেটাই কি আমার সরণ। তো সরণ প্রকাশের জন্য কেন আমাদের মান ও দিক উভয় লাগবে? আমাদের তো শুধু মান দিয়ে প্রকাশ করলে তো হতো, যে কি আমাদের 10 কিলোমিটার বা 20 কিলোমিটার বা 20 মিটার বা 30 মিটার। ধরি আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে খুলনা, পিছনে ঢাকা, এই বাম সাইডে রাজশাহী, ডান সাইডে চট্টগ্রাম। তো এখন এখানে এসে আমি একটা ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, কিভাবে যাব? সে যদি আমাকে অ্যান্সার করে যে তুমি 100 কিলোমিটার যাও, তাহলে কি আমি কি বুঝতে পারবো যে ঢাকা কোন দিকে বা কিভাবে আমি ঢাকায় যাব? যদি বলে কি 100 কিলোমিটার তুমি যাও, তাহলে তো আমি বুঝতে পারবো না যে কোন দিকে যাবো না কি। এর জন্য আমাকে বলা লাগবে কি, যে তুমি দক্ষিণ দিকে বা উত্তর দিকে বা পূর্ব দিকে, তুমি দক্ষিণ দিকে বা উত্তর দিকে বা পূর্ব দিকে 100 মিটার যাও, তাইলে কি আমি যেতে পারবো ঢাকায়, আমার নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবো। তাহলে কি সরণ জিনিসটা কি, কিভাবে আমার ভেক্টর রাশি হলো? যে মান ও দিক প্রয়োজন, মান ও দিক উভয় প্রয়োজন, সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। যে কি সরণ, সরণ প্রকাশের জন্য আমাদের মান ও দিক উভয় প্রয়োজন। শুধু যে 10 মিটার বলে দিলাম বা 10 কিলোমিটার বলে দিলাম বা 100 কিলোমিটার বলে দিলাম, তাহলে কিন্তু আমার সরণটা প্রপারলি প্রকাশ হবে না কিন্তু। এর জন্য কি আমার মান ও দিক উভয়ই প্রয়োজন। আচ্ছা, সরণটা গেল, সরণটা যে কিভাবে ভেক্টর রাশি হলো সেটা আমরা বুঝলাম। এবার আসি, সরণের পরে আসছে কি? বেগ। বেগ কিভাবে হয়? বেগ তো জাস্ট 2 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ড বা 30 মিটার পার সেকেন্ড, এটা বলে দিলেই তো আমাদের হয়ে যায় যে বেগ। কিন্তু না, বেগ জিনিসটা কি? বেগ হলো সরণ পরিবর্তনের হার। কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। এখানে সরণই যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে বেগ কিভাবে অন্য রাশি হয়? বেগও এজন্য ভেক্টর রাশি হয়ে যায়। একটার সাথে একটা কানেক্টেড, প্রত্যেকটার সাথে এখানে প্রত্যেকটা কানেক্টেড, এজন্য কি সহজে এটা বোঝা যায় আর কি। আচ্ছা, বেগ গেল, এবার আসি কি? বল। বল জিনিসটা কি? বল হলো যে কোনো বস্তুর উপর প্রয়োগকৃত টান বা ধাক্কা, কোনো বস্তুর উপর প্রয়োগকৃত ধাক্কা বা টান, এটাকে আমরা কি বলি? বল বলি। কোনো বস্তুর উপর যে প্রয়োগকৃত ধাক্কা বা টান, এটাকে আমরা কি বলছি? বল বলছি। আচ্ছা, আমি যদি বলি এখানে 10 নিউটন বল, আচ্ছা 10 নিউটন বল বললে তো কিছুই বোঝা যাবে না। আমি যদি বলি 10 নিউটন বলে বস্তুটাকে ধাক্কা দিলাম, ধাক্কাটা আমি কোন দিকে দিচ্ছি? হয় ডান দিকে, নাই বাম দিকে, না হলে কি পিছন দিকে। এরকমই তো বল, বল জিনিসটা। বা টান, যেটা বললাম যে কোনো বস্তুর উপর প্রয়োগকৃত ধাক্কা বা টান, আমি বস্তুটাকে 30 নিউটন বলে টানছি, তো টানছি আমার দিকে তো টানছি, এটা তো একটা দিক।
বা আমি বস্তুটাকে 20 নিউটন বলে ধাক্কা দিচ্ছি কোন দিকে, ওই পূর্ব দিকে, ওই দক্ষিণ দিকে, বা বাম দিকে, বা ডান দিকে, কোনো বস্তুকে যদি আমরা সরাতে হয়, যে আমরা চেয়ারটাকে যদি সরাই বা টেবিলটাকে যদি সরাই, তাহলে কি এই ধাক্কা দিই না, 20 নিউটন বলে ধাক্কা দিচ্ছি, বা 1 নিউটন বলে ধাক্কা দিচ্ছি ডান দিকে বা বাম দিকে। এই যে এই আমাদের বল প্রকাশের জন্য কি আমাদের মান ও দিক উভয় প্রয়োজন। এজন্য কি এটাও একটা ভেক্টর রাশি। আচ্ছা, এবার আসি ত্বরণ। ত্বরণ কিভাবে আমার ভেক্টর রাশি হয়? ত্বরণটা কি? যে বেগ বৃদ্ধির হারকে বা বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলছি? ত্বরণ বলছি। তাইলে যেখানে বেগটাই আমার একটা ভেক্টর রাশি, ত্বরণ তো ভেক্টর রাশি হবেই। বললাম না, একটার সাথে একটা কানেক্টেড, প্রত্যেকটার সাথে কানেক্টেড, এরকম। আচ্ছা, মন্দন জিনিসটা কি? মন্দনটা এবার কিভাবে আসে দেখি। তাহলে ত্বরণও কি ক্লিয়ার হয়ে গেলাম আমরা। মন্দন, মন্দন জিনিসটা কি? সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে, সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে আমরা কি বলছি? মন্দন বলছি। তাহলে এখানে এটাও তো সেই তো বেগ হ্রাস হচ্ছে, বেগ যেহেতু একটা ভেক্টর রাশি সেহেতু মন্দন তো ভেক্টর রাশি হবে। ঠিক আছে, এবার আসি ওজনটা। ওজন জিনিসটা কি? ওজন, ওজন সমান সমান কি জানি আমরা? ডাব্লু দ্বারা ওজনকে প্রকাশ করি। ডাব্লু সমান সমান এম জি। এম কি? বস্তুর ভর। জি কি? অভিকর্ষ ত্বরণ। আমরা দুই ভাবে বুঝতে পারি, যেহেতু ত্বরণ জিনিসটাই কি একটা ভেক্টর রাশি, তাহলে তো এটাও তো অভিকর্ষ ত্বরণ, এটাও তো একটা ভেক্টর রাশি হবে। কিন্তু তারপর আমি বলতে পারি কি, যে আমাদের জি, এই যে ধরো আমি বস্তুটাকে যে ছুঁড়ে মারলাম, এটা কি উপর দিকে ছুঁড়ে মারলাম, নিচের দিকে কিন্তু সেটা নেমে আসছে, কিন্তু বস্তুর ওজন, প্রত্যেকটা বস্তুর ওজন নিচের দিকেই কি টান করে, কেন? এটা মহাকর্ষীয় বলের প্রভাবে টান করে, মানে মহাকর্ষীয় বলের প্রভাবে এটা নিচের দিকে আকর্ষণ করে। এজন্য প্রত্যেকটা বস্তুর ওজন নিচের দিকে, নিচের দিকে সবসময়। যেমন আমি হাঁটছি, আমার ওজনটা, তুমি হাঁটছো, তোমার ওজনটা বা তোমার ভরটা সবসময় কিন্তু নিচের দিকে কিন্তু কাজ করে, কিন্তু নিচের দিকে কিন্তু প্রেশার ক্রিয়েট করে কিন্তু। তো এজন্য কি আমাদের বস্তুর ওজন বা আমাদের ওজনটা কি এটাও একটা ভেক্টর রাশি। আচ্ছা, এবার আসি ভরবেগ। ভরবেগ তো হবেই, যেখানে বেগটাই কি আমার একটা ভেক্টর রাশি, সেখানে ভরবেগ তো এটা হবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, এবার আসি ভেক্টর রাশিটা গেল, কিন্তু এইগুলোই পরীক্ষার ভিতরে থাকে সবসময়, ম্যাক্সিমাম টাইমে এগুলো দেখা যায় আর কি। আর যে যাদের স্কুলের টেস্ট পরীক্ষা বা স্কুলের প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক বা অর্ধবার্ষিক যে পরীক্ষাগুলো আছে, এখানে তো এটা এই দ্বিতীয় অধ্যায় যদি থাকে সেই মানে পরীক্ষার ভিতরে সিলেবাসের ভিতরে, তাহলে এটা এখান থেকে তো শিওরলি পাবা, শিওরলি এখান থেকে একটা পাওয়া এমসিকিউ। আচ্ছা, এবার আসি স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি? অদিক রাশি, যেটা প্রকাশের জন্য আমার কোনো দিকের প্রয়োজন হয় না, জাস্ট মান থাকলে কি আমি স্কেলার রাশিটা প্রকাশ করতে পারবো। তাহলে দেখি আমরা এখানে কিভাবে এটা আমি শর্টকাটে মনে রাখতে পারি। কাজলের দৈব ক্ষমতা শেষ দুদিনে ভাসালো। কাজলের দৈব ক্ষমতা শেষ 2 দিনে ভাসালো। তাহলে কাজলের মানে কি? কাজ। দৈব থেকে কি আসছে? দৈর্ঘ্য। ক্ষমতা থেকে কি আসছে? ক্ষমতা আসছে। ক্ষমতা, এটা থেকে ক্ষমতা আসছে। এখান থেকে তা, ক্ষমতা তা থেকে কি আসছে? তাপমাত্রা আসছে। শেষ থেকে কি আসছে? শক্তি আসছে। দুদিনের থেকে দু থেকে কি আসছে? দ্রুতি আসছে। আর এই দয় রশ্মি থেকে কি আসছে? দূরত্ব আসছে। ভাষালোর এখান থেকে ভর আসছে আর কি সময় আসছে। তাহলে এগুলো কি একটাও প্রকাশের জন্য আমাদের কিন্তু দিক প্রয়োজন হয় না। যেমন কি তাপমাত্রা কত, এখন কেউ যদি জিজ্ঞেস করে তাপমাত্রা কত, আমরা জাস্ট বলে দেখি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে তো আমার কোনো দিক প্রয়োজন নেই, যে এখানে যে আমার ওই দিকে, উত্তর দিকে, ডান দিকে, বাম দিকে এমন তাপমাত্রা, এমন তো না। জাস্ট মান থাকলেই কি আমরা এটা প্রকাশ করতে পারি, আর কোনো কোশ্চেন থাকে না আমাদের মানটা বললেই। যেমন কি সময় এখন কয়টা বাজে? এখন 10টা বাজে, এখন 11টা বাজে। এখন কি বলি আমরা কোন দিকে 11টা বাজে, কোন দিকে, ডান দিকে না বাম দিকে, না পূর্ব দিকে না পশ্চিম দিকে? জাস্ট মানটা বললেই কি আমরা এটা প্রপারলি বুঝতে পারি। ভরও সেম ওরকম, যে আমার ভর কত, আমার ভর 50 কেজি, 40 কেজি, 60 কেজি, 70 কেজি, এগুলো বললে জাস্ট আমরা বুঝতে পারি যে এটার ভর 40 কেজি বা 50 কেজি। আর এই তাপমাত্রা বললাম, ক্ষমতাও সেম, আমার ক্ষমতা কত, এত, অত ওয়াট বা এত ওয়াট, এরকম 40 ওয়াট, 50 ওয়াট, এরকম। তো এটার জন্য কি আমাদের কোনো দিক প্রয়োজন হয় না, জাস্ট মান থাকলেই কি আমরা এগুলো প্রকাশ করতে পারি। আশা করি এই টপিকটুকু তোমরা সবাই ক্লিয়ার। তো এটা একটা স্ক্রিনশট নিতে পারো, আর আমি এমনিতে এটা একটা পিডিএফ করে রাখছি, ওটা আমি গ্রুপের কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো একটা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, এটা ক্লিয়ার। এবার আমি আজকে দেখাবো তোমাদের
পড়ন্ত বস্তু যে টাইপটা এর আগে দিন দেখিয়েছিলাম যে ত্বরণ, বেগ, দূরত্ব এইসব টাইপগুলো দেখিয়েছিলাম, গতির কিছু সূত্র দেখিয়েছিলাম, গতির সমীকরণ দেখিয়েছিলাম, যেগুলো আমাদের ম্যাথ করার জন্য প্রয়োজন। এখন এই যে এই অধ্যায়ে আরেকটা টাইপ আছে কি, যে পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, সেই সম্পর্কে আমি এখন বলবো, পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এখানে খেয়াল করি আমরা, এখানে আমার একটা বস্তু ছিল, বস্তুটা একটা উচ্চতা থেকে ধরি, এখানে 200 মিটার উচ্চতা, 200 মিটার উচ্চতা থেকে বস্তুটাকে আমি এখান থেকে জাস্ট ছেড়ে দিলাম, এইভাবে জাস্ট এরকম ছিল, এভাবে ছেড়ে দিলাম আমি বস্তুটাকে, 200 মিটার উচ্চ থেকে বস্তুটা আমি এখান থেকে জাস্ট ছেড়ে দিলাম। তাহলে কি হবে, এখানে যখন আমি এভাবে ধরে আসি বস্তুটা, এই যে এখানে ধরে আসি, এখান থেকে জাস্ট ছেড়ে দেবো বস্তুটাকে, ছেড়ে দেবো জাস্ট, তখন কি এখানে ইউ মানে আদিবেগ, আদিবেগ কত, শূন্য, শূন্য আদিবেগ নিয়ে বস্তুটা নিচের দিকে নামতে থাকবে। তো এক সময় শেষ বেগটা কত হয়ে যাবে, এখানে শেষ বেগটাও শূন্য হয়ে যাবে। কিন্তু ধরি এখানে এই অবস্থানে বস্তুটার বেগ কত, এই অবস্থানে বস্তুটার বেগ কত, এই অবস্থানে বস্তুটার বেগ কত, বা এই অবস্থানে বস্তুটার বেগ কত, এরকম যদি আমরা বের করতে চাই, তখন আমরা কি করে করব, তখন সূত্রটা কি আসবে, ভি আসবে, ভি সমান সমান ইউ প্লাস এটি। এই সূত্র কিন্তু আমরা করেছি, কিন্তু এই যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা আমরা আমাদের কি ওই যে সমবেগে বা তোমার আর কি সমতলে চলাচলের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো করছিলাম আর কি, সমতলে চলার ক্ষেত্রে যে সূত্রগুলো করছিলাম গতি সমীকরণে, প্রথম ক্লাসে আছে এটা, ওটা যে করছিলাম, তো ওখানে কিন্তু এই সূত্রটা আমরা পেয়েছিলাম। কিন্তু এখন কিন্তু আমরা ভি সমান সমান ইউ প্লাস এটি আর ইউজ করতে পারবো না, কারণ কি এটা কিন্তু পরন্ত বস্তু উপর থেকে, এটা কিন্তু এখন কি সম্পূর্ণ মহাকর্ষীয় সাথে হয়ে গেছে আর কি, মহাকর্ষীয় সাথে হিসাব হবে হবে এটা আমাদের। তো তখন কি আমরা ত্বরণ হিসেবে কি ইউজ করব, ত্বরণ হিসেবে আমরা অভিকর্ষ ত্বরণ ইউজ করব। জি ইউজ করব, জির মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমরা এর জায়গায় এবার কি ইউজ করব, ভি সমান সমান ইউ প্লাস জিটি, এটা ইউজ করব, যে কোনো একটা সময় বস্তুটার শেষ বেগ কত, কোনো একটা সময় বস্তুটার বেগ কত, যে এখান থেকে নামছে, যত দূরত্ব লাগুক। আরেকটা বিষয় কি, এখানে যখন এখান থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হয়, তখন প্রতি সেকেন্ডে বস্তুটা 9.8 মিটার পার সেকেন্ড করে তার বেগটা বৃদ্ধি পায়, কারণ কি প্রতি প্রতি সেকেন্ডে যে ত্বরণ এটা এটা বৃদ্ধি পাচ্ছে, এবং এর জন্য কি প্রতি সেকেন্ডে তার ফোর্সও বৃদ্ধি পাবে, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে যুক্ত হবে বলের সাথে, বেগের সাথে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এখন কোন সূত্রটা ইউজ করতে পারি, ভি সমান সমান ইউ প্লাস জিটি, এটা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এবার আবার আমরা যদি এখান থেকে এটা ইউজ করি, যে এখন এখান থেকে ইউ কত ছিল, এই যে এটা, এখানে ভি তো পেয়েছি, মনে করো ভি পেয়েছি, ইউ কত ছিল, ইউ তো 0 প্লাস জিটি, তাহলে ভি সমান সমান কি লিখতে পারি একবারে, জিটি। কেন ইউজ 0, ওই যে বললাম বস্তুটা যখন আমি এখান থেকে ছেড়ে দিয়েছি, জাস্ট এভাবে ধরেছিলাম, ছেড়ে দিয়েছি, তাহলে তাহলে এর আদিবেগটা কত ছিল, আদিবেগটা শূন্য ছিল, এর জন্য ইউ এর মানটা আমি শূন্য বসিয়ে দিলাম, দিয়ে সূত্রটা লিখলাম কি, ভি সমান সমান জিটি, জাস্ট এটা ইউজ করতে পারবো আমরা। আবার যখন আমরা দূরত্ব বের করব বা উচ্চতা বের করব, তখন কি হবে, এইচ ইকুয়াল টু ইউ ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন কথা হচ্ছে, ওই যে আমি জি নিয়েছি এখানে, কারণ কি এটা আমার অভিকর্ষের সাথে এখন হিসাব হচ্ছে, ম্যাথটা আমার সূত্রগুলো আমি এখন অভিকর্ষই করবো, কারণ এখন আমরা সমতলে করছি না হিসাবগুলো। এবার আসো ইউ এর মান কত, এখানে এখানেও 0, তাহলে 0 গুণ টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়াল টু 0-র সাথে টি গুণ করলে তো 0-র সাথে শুধু টি না, যে কোনো কিছু গুণ করলেই 0 হয়ে যায় সেটা। আচ্ছা, তাহলে কি হলো এখানে, হাফ জিটি স্কোয়ার, এক কথা এইচ ইকুয়াল টু জিটি স্কোয়ার বাই 2, এটা আমরা ইউজ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে দুইটা সূত্র আমরা পেয়ে গেলাম এখান থেকে। আরেকটা সূত্র কি আমাদের, এই দুইটা সূত্রই আছে এখানে আর কি। তো আরেকটা বিষয় কি, এখানে এটা না হলে কি, আমরা যে এখান থেকে ধরেছিলাম এভাবে ছেড়ে দিলাম, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে দুইটা টাইপ আছে, একটা কি এখান থেকে আমি ধরেছিলাম, ছেড়ে দিলাম, আদিবেগ শূন্য ছিল ইউ। এখন ধরো আমি বস্তুটা এখানে ধরে আছি, কিন্তু আমি এই বস্তুটা এখান থেকে আমি এভাবে ছুড়ে মারবো নিচের দিকে, এখান থেকে এভাবে ছুড়ে মারবো নিচের দিকে, তাহলে কি তখন তো আর আদিবেগ শূন্য থাকছে না। এই একটা টাইপ, এখন এই একটা টাইপ থেকে কোন কোন সূত্র আসে সেটা আমি একটু দেখাবো। সেম একই চিত্র, আমার বস্তুটা এখানে ছিল, এটা ভূমি আমার নিচে,
কিন্তু এখান থেকে বস্তুটা আমি এভাবে এখানে স্লেভে ছুঁড়ে মারলাম নিচের দিকে, এভাবে ছুঁড়ে মারলাম নিচের দিকে এখান থেকে। তাইলে এখানে ইউ ধরি আমি এখানে 20 মিটার পার সেকেন্ড আদিবেগে আমি বস্তুটা নিচের দিকে ছুঁড়ে মেরেছি। তখন বস্তুটার সেম একই অবস্থা এখানে 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 বা যেখানে হোক, আমি যখন এর বেগটা বের করব তখন বেগের সূত্রটা কি হবে? ভি সমান সমান ইউ প্লাস জিটি। এখন কিন্তু ইউ এর একটা মান আছে, কিন্তু ওই যে আদি বেগে একটা বেগে যে কোনো একটা বেগে আমি এটা ছুড়ে মারিছি নিচের দিকে, তাহলে কি ভি সমান সমান ইউ প্লাস জিটি। এখন আর ইউ এর মান যেহেতু শূন্য নয়, সেহেতু আমরা পুরোপুরি ভি সমান সমান ইউ প্লাস জিটি নিয়েই আমরা ইউজ করব। এই যে আবার এইচ সমান সমান সেম, এইচ সমান সমান ইউ টি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এখন এই সম্পূর্ণটা নিয়ে আমরা ম্যাথ করব। তাহলে আগের ক্ষেত্রে একটা সূত্র পেলাম, কোন ক্ষেত্রে? তখন আদি মানে কোনো বস্তু উপর থেকে ফেলে দিচ্ছিলাম তখন সেটা স্থির ছিল, সেই ক্ষেত্রে একটা সূত্র পেয়েছিলাম আমরা, ইউ যেহেতু 0 হয়ে যাচ্ছিল। আর এখন একটা সূত্র পেয়েছি, এখন ইউ এর মানটা আমাদের প্রপারলি নিতে হবে, এজন্য কি এখন আমরা একটা সূত্র পেয়ে গেছি এখানে। তো এবার গেল আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে দুইটা টাইপে গেল আমাদের। এবার আসবো আমরা কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। নিক্ষিপ্ত, নিক্ষিপ্ত বলতে কি? আমি কোনো কিছু ছুঁড়ে মারছি উপরের দিকে, কোনো কিছু আমি উপরের দিকে ছুঁড়ে মারছি। এই যে আমার গ্রাউন্ড, এটা ভূমি, এটা আমার ভূমি। তো এই ভূমিতে আমার একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমি ছুঁড়ে মারছি উপরের দিকে, উপরের দিকে আমি বস্তুটাকে আমি ছুঁড়ে মারছি। তো ছুঁড়ে কোনো বস্তুকে যদি উপরের দিকে আমাকে ছুঁড়ে মারতে হয় বা নিক্ষেপ করতে হয়, তাহলে কি আমাদের নিশ্চয়ই একটা আদি বেগ লাগবে, ইউ। তো সেই ধরি আমি 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে বস্তুটাকে ছুঁড়ে মারছি, তার মানে কি সে প্রতি সেকেন্ডে 10 মিটার করে উপরের দিকে উঠতে থাকবে। ধরো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ সেকেন্ড বেগে আমি উপরের দিকে বস্তুটাকে ছুঁড়ে মারলাম। তো ও বস্তুটা উঠতে 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 এখানে যে বস্তুটা থেমে গেল, যে আবার কি ব্যাগ আসছে বস্তুটা এইভাবে নিচের দিকে ব্যাগ আসবে। এটা তো স্বাভাবিক, আমরা যদি কোনো কিছুকে এই যে আমি এটা কলমটাকে ছুঁড়ে মারলাম উপরের দিকে, আস্তে ছুঁড়ে মেরেছি বলে কি বস্তুটা এখান থেকে আবার ব্যাক এসছে আমার কাছে এখানে, বা নিচের দিকে ব্যাক এসছে ভূমির দিকে। তো এটাও সেম, এখান থেকে বস্তুটাকে আমি ছুঁড়ে মেরেছি উপরের দিকে, এখানে যে আবার কি বস্তুটা নিচের দিকে ফিরে আসলো। তো এই যে এই অবস্থানটা, এই অবস্থানটা যে এখান থেকে বস্তুটা এখানে এসে আবার এদিকে ফিরে আসলো, তখন এই অবস্থানে মানে কি শেষ বেগ, এখানে বস্তুটা যে শেষ বেগ এই জায়গায়, তো শেষ বেগটা কি ভি, এটা কি ভি শূন্য না? শেষ বেগ ভি তো শূন্য, তার মানে কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ থাকে, শেষ বেগ শূন্য হয়। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ শূন্য হয়, যদি না সেটা আমি ফোর্স ক্রিয়েট করে ফেলি, তাহলে কি সেটা শূন্য হবে না। কিন্তু যদি ফোর্স ক্রিয়েট বাদে এমনিতে স্থির অবস্থায় বস্তুটাকে এভাবে ফেলে দিই, তাহলে সেটা এখানে আমাদের ওই যে ইউটা শূন্য হবে তখন। আর এখনকার হিসাবটা বলি আমি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, বস্তুটা নিক্ষেপ করছি, এখানে গেছে, গিয়ে আবার কি এখান থেকে ফিরে এখানে আসছে। কেন ওখান থেকে স্টপ হয়ে যাচ্ছে বস্তুটা? কারণ কি আমি যে বলটা প্রয়োগ করছিলাম সেটা দ্বারা তাকে ওই পর্যন্ত যাওয়াই সম্ভব হয়েছে, তার বেশি যাওয়া সম্ভব হয় নাই। এই জন্য এখান থেকে বস্তুটা আবার ঘুরে মাটিতে চলে এসেছে। এখন আমি কোন সূত্রগুলো প্রয়োগ করব? তাইলে ভি সমান সমান কি লিখতে পারি? ভি সমান সমান সেম আগের মতোই ইউ প্লাস জিটি। ঠিক আছে, এখন ভি কত? ভি শূন্য, ইউ সরি একটু ভুল করছি, আমি একটু ভুল করছি। এই যে বস্তুটা যে এখান থেকে আমি নিক্ষেপ করলাম, করলে কি ও যে এত এই পর্যন্ত গেল, কিন্তু যদি আমি ওই 50 তলা 100 তলা বা 20 তলা বিল্ডিং থেকেও যে আমি একটা বস্তু ফেলে দিতাম, ও তো কিছুক্ষণ যেহেতু আবার ব্যাক আসতো না, বা কিছুক্ষণ যেহেতু ও থেমে যেত না। কিন্তু এটার ক্ষেত্রে কেন এমন হচ্ছে? কারণ কি আমাদের প্রতি ক্ষেত্রে মানে প্রতি সেকেন্ডে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আমাদেরকে বাধা দেবে। প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণ আমাদেরকে বাধা দেবে উপরে যেতে বস্তুটাকে। এই বাধা দিতে দিতে যে বলটা প্রয়োগ করেছে ওর সাথে সংঘর্ষ করতে করতে এক সময় দিয়ে ওটাকে থামিয়ে দেবে উপরে, দিয়ে আবার সেটাকে ব্যাক আসবে। তো এজন্য আমি যেহেতু যেটাকে আমাদের বাধা দিচ্ছে, তাই এজন্য কি হবে এখানে একটা মাইনাস হবে আমাদের এখানে। তাহলে মনে রাখবা সবসময় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবসময় যেটা মাইনাস হয়, সবসময় অভিকর্ষ ত্বরণ কি মাইনাস হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? ইউ মাইনাস জিটি। তাহলে আবার কি লিখতে পারি এখানে? এটা মুছে দিই, এখানে লিখতে পারি আবার কি জিটি টাইপ আসলে আসলে প্লাস হয়ে যায়, জিটি সমান সমান ইউটা থাকে, জাস্ট টিটা রাখলাম, ইউ থাকলো, জি ভাগ হয়ে গেল। তাহলে কি এটা আমাদের কি হলো? টি বের করলাম। কি কোন টি বের করলাম? এটা কোন টি বের করলাম আমরা? এই যে এখান থেকে বস্তুটা যাচ্ছিল, নিক্ষিপ্ত করলাম, নিক্ষেপ করার পর বস্তুটা যেতে যেতে এখানে থেমে গেল। এই যে এই পর্যন্ত গেছে বস্তুটা, এখান থেকে নিক্ষেপ করার পরে যে এই পর্যন্ত গেছে, এই টাইমটাই হচ্ছে এইটি, এই টাইমটা এই টাইম একবার যাওয়ার যে টাইমটা, এটা কি? এই যে টি সমান সমান কি 2 ইউ ভাগ জি, ইউ ভাগ জি। এবার বস্তুটা এখানে গেল, এই যে এই টাইমটা এখান থেকে যে এখান থেকে এই যে এখান থেকে এই অবধি গেল, এই টাইমটা হচ্ছে এটা।
আবার যেখান থেকে এটা ফিরে আসবে, এখান থেকে ফিরে আসবে, এখান থেকে যে বস্তুটা ফিরে আসবে, এখান থেকে ফিরে আসবে, ঠিক আছে। এবার এই টাইমটা কি, তাহলে কি একবার গেল একবার আসলো, তাহলে কি হবে যে যাচ্ছে ততটুকু, আসতে তো ঠিক তত সময় লাগবে, তাহলে কি জাস্ট আমি একটা 2 গুণ করে দিলে হবে না এখানে, যে 2 গুণ করে দিলে চিত্রটা কেমন আসবে, t সমান সমান 2u ভাগ g। এটা কি আমাদের পর্যায়কালের সূত্র, পর্যায়কাল। এটা কি পর্যায়কাল, যে একটা নিক্ষিপ্ত বস্তুর পর্যায়কাল কতটুকু, মানে ভূমি ত্যাগ করার থেকে শুরু করে আবার ফিরে ভূমিতে আসা পর্যন্ত যে সময়টা, সেটাই কি পর্যায়কাল। যদি বলে একবার, মানে এখান থেকে জাস্ট উপরে উঠতে কতটুকু টাইম লেগেছে, সেটা কি হবে, এই যে টি, টি সমান সমান ইউ ভাগ জি। আর যদি বলে তার পর্যায়কাল কত, সম্পূর্ণ পর্যায়কাল বলতে কি বোঝাচ্ছে এখানে, যে এখান থেকে একবার নিক্ষেপ করার পরে, বস্তুটা নিক্ষেপ করার পরে আবার ঘুরে ভূমিতে আসতে যতটুকু সময়, সেটাই কি আমার পর্যায়কাল। আর সেটা সূত্রটা কি, টি সমান সমান 2u ভাগ জি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমরা বের করব, এখানে আমাদের আরো একটা সূত্র আছে। কোন সূত্র আছে আমরা দেখি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। এই যে আমি আবার কিন্তু মাইনাস দিয়েছি, কিন্তু কারণ কি, এখন আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে করছি, এখন কি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে জি এর আগে মাইনাস আসবে আমাদের। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি জানি, ভি কি জিরো না, শেষ বেগ এখানে জিরো। আচ্ছা, ইউ থাকলো মাইনাস 2 জি এইচ। আচ্ছা, যেহেতু জিরো হয়ে গেছে এই সাইডে, তাহলে আমি এটা এই সাইডে নিয়ে চলে আসবো, যেহেতু সামনে মাইনাস আছে এই সাইডে আনলে আমার প্লাস হয়ে যাবে, তাহলে 2 জি এইচ সমান সমান ইউ স্কোয়ার। আচ্ছা, এইচটা রাখি, ইউ স্কোয়ার ভাগ হয়ে যাবে, গুণ ছিল 2 জি। আচ্ছা, এবার যেহেতু একটা এইচ, এই এইচটাকে আমি বড় হাতের দিক একটু, ইউ স্কোয়ার ভাগ 2 জি। এটা আমার কি সর্বোচ্চ উচ্চতা, বস্তুটাকে আমি নিক্ষেপ করছি উপরের দিকে, ছুড়ে মারছি, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এই টাইপের দিয়ে তুমি এমসিকিউ পাবা, অনেকগুলো এমসিকিউ আসে। আবার কি এই টাইপ দিয়ে ম্যাথ আছে, সৃজনশীল ম্যাথ আসে, কোনগুলো আসে, যে একটা ব্যাটসম্যান একটা বলকে 30 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে ব্যাট দিয়ে আঘাত করে মারলো, এখন বললো কি বস্তুটার পর্যায়কাল কত, সরি পর্যায়কাল না, সর্বোচ্চ কত উচ্চতা উঠবে বলটা, তখন কি আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ভাগ 2 জি, এটা প্রয়োগ করতে পারি। তো এটা লাগবে, এটা একটু লিখে রেখো, নোট করে রেখো সুন্দর করে, লিখে এটা কি আমার সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। উঠবে। তাই আমরা আজকে মোটামুটি আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যে বাকি বেসিকটুকু ছিল সেটা আমরা দেখে ফেলেছি এখানে। পর্যায় বস্তু মানে নিক্ষিপ্ত বস্তু বা পড়ন্ত বস্তু যে সূত্রগুলো ছিল, বা ভেক্টর রাশি, স্কেলার রাশি, এগুলো আমরা দেখলাম এখন। আর এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। তো এর পরবর্তী ক্লাসে 3 নম্বর ক্লাসে কি করব, এখান থেকে এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে বা টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আছে, আমার ত্বরণ বের করার, আমার দূরত্ব বের করার, আমার সমতলের যে হিসাবগুলো আছে, পড়ন্ত বস্তুর যে ম্যাথগুলো আছে, যে উপর থেকে আমি একটা বস্তু ছেড়ে দিলাম, নিচ থেকে একটা নিক্ষেপ করলাম, কোন অবস্থায় এরা দুইটা মিলিত হবে, এরকম যে ম্যাথগুলো আছে, তৃতীয় ক্লাসে আমি ম্যাথগুলো করাবো এবং কিছু এমসিকিউ করাবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আর আমরা আমাদের চুয়াডাঙ্গা আত্মবিশ্বাসের পেছনে বা সাহিত্য পরিষদের পিছনে আমরা আমাদের অফলাইন ব্যাচ খুলেছি। তো কেউ চাইলে ভর্তি হতে পারো। ভর্তি হলে আশা করি ওখানে আমাদের আরও 5 জন আমরা টিউটর আছি, ম্যাথের আছে, সাধারণ গণিতের আছে, উচ্চতর গণিতের আছে, রসায়নের আছে, জীববিজ্ঞানের আছে। তো ওখানে যদি কেউ ভর্তি হতে চাই, তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের পেজে, তো ওখান থেকে যোগাযোগ করলে আর কি মোটামুটি অনেক স্টুডেন্টই ভর্তি হয়েছে। তো যারা ভর্তি হতে চায় দ্রুত ভর্তি হোক, কারণ আমাদের কারিকুলামগুলো অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।